রবার্ট গ্রিনের লেখা দ্য লজ অফ হিউম্যান নেচার, মানে বইটা মানব প্রকৃতি বোঝার ক্ষেত্রে কিন্তু এক অসামান্য কাজ। আজকে আমরা এই বইয়ের মানে কিছু মৌলিক সূত্র নিয়েই একটা গভীর আলোচনায় বসতে চলেছি। আমাদের হাতে বইটির মূল 18টা সূত্রের মধ্যে কয়েকটা বাছাই করা কয়েকটা সূত্রের সার সংক্ষেপ আছে, যা আমাদের মানুষের এই যে জটিল আচরণ সেটা বুঝতে সাহায্য করবে। আজকের আলোচনার লক্ষ্যটা হলো মানব আচরণের গভীরে থাকা কিছু চালিকা শক্তি বোঝা, আর কিভাবে এই জ্ঞানটা আমাদের নিজেদের জীবনে, সামাজিক জীবনে কাজে লাগতে পারে সেটাও একটু খতিয়ে দেখা। মানুষের মন আর তার কাজকর্ম বোঝা, এটা তো সবসময়ই খুব আকর্ষণীয়, তাই না? চলুন তাহলে এই যাত্রায় সামিল হওয়া যাক। অবশ্যই। গ্রিনের এই সূত্রগুলো কিন্তু শুধু থিওরি না, এগুলো ইতিহাস আর মনোবিজ্ঞানের তার মিশেলে তৈরি করা কিছু গভীর পর্যবেক্ষণ। এগুলো আমাদের নিজেদের এবং অন্যদের আবেগ, প্রেরণা আর ওই যে লুকোনো উদ্দেশ্যগুলো, সেগুলো বুঝতে একটা আয়নার মতো কাজ করতে পারে। শুরু করা যাক তাহলে প্রথম সূত্রটা দিয়ে, যেটা বলছে মানুষ যুক্তির চেয়ে আবেগ দিয়ে নাকি বেশি চালিত হয়। সূত্র 1, অযৌক্তিকতার নিয়ম। এটা তো আমরা প্রায়ই দেখি বা অনুভব করি, তাই না? রেগে গিয়ে কিছু বলে ফেলা বা ধরুন ভয় পেয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া। কিন্তু গ্রিন বলছেন এটা নাকি আমাদের মৌলিক প্রকৃতি। এর মানে কি আমাদের সব সিদ্ধান্তই তাহলে আবেগতাড়িত? যুক্তির কি কোনো স্থান নেই? অনেক বেশি শক্তিশালী। যুক্তি অবশ্যই আছে, কিন্তু সেটা প্রায়শই আবেগের পরে আসছে। হয়তো আমাদের ওই আবেগতাড়িত সিদ্ধান্তটাকে সাপোর্ট দেওয়ার জন্য, ডিফেন্ড করার জন্য। বিপদটা তখনই হয় যখন আমরা নিজেদের খুব যুক্তিবাদী ভেবে ফেলি, আর আবেগের এই যে প্রবল স্রোত সেটাকে অস্বীকার করি। গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সেই মুহূর্তের আবেগটাকে চিনতে পারা। সেটা রাগ হোক, আনন্দ হোক, বিরক্তি হোক, যাই হোক না কেন, এবং তার দ্বারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখানো। এথেন্সের নেতা পেরিক্লিসের উদাহরণটা দেখুন, এখানে খুব প্রাসঙ্গিক। চরম উত্তেজনার মুহূর্তেও তিনি কিন্তু শান্ত থাকতে পারতেন। হ্যাঁ, পারতেন। কারণটা কি? কারণ তিনি আবেগের প্রথম ধাক্কাটা সামলে নিতেন, তারপর পরিস্থিতি বিচার করতেন। আধুনিক মনোবিজ্ঞানে যেটাকে বলে ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা, তার গোড়ার কথাই তো এটা। নিজের আবেগ থেকে একটু দূরত্ব তৈরি করে তাকে পর্যবেক্ষণ করা। তার মানে আবেগ আসবেই, সেটা স্বাভাবিক। কিন্তু সেটাকে চিনে নিয়ে একটু একটু থামা, একটু বিরতি দিতে পারাটাই হলো কৌশল। কিন্তু আমরা কি সবসময় নিজের আবেগ ঠিকঠাক চিনতে পারি? অনেক সময় তো আমরা নিজেদেরই বোঝাই যে না, আমি খুব যৌক্তিক সিদ্ধান্ত নিচ্ছি, যদিও তার পেছনে হয়তো অন্য কোনো গভীর আবেগ কাজ করছে। এটা হয় না। একদম ঠিক পয়েন্ট। আত্মপ্রবঞ্চনা সেলফ ডিসেপশন, এখানে একটা বড় সমস্যা। আমরা এমনভাবে যুক্তি সাজাই যাতে মনে হয় সিদ্ধান্তটা খুব লজিক্যাল, কিন্তু আসলে হয়তো কোনো ভয় বা ধরুন নিরাপত্তাহীনতা বা অন্য কোনো লুকোনো ইচ্ছা কাজ করছে পেছনে। এখানেই দরকার হচ্ছে গভীর আত্মসচেতনতা, সেলফ অ্যাওয়ারনেস। নিয়মিত নিজের প্রতিক্রিয়াগুলো বিশ্লেষণ করা। কেন কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে আমার এরকম লাগছে, সেই অনুভূতিটা হচ্ছে, এটা খতিয়ে দেখা। এটা একটা অভ্যাসের ব্যাপার। এই সচেতনতাটা বাড়লে তবেই আবেগের পুতুল না হয়ে তার নিয়ন্ত্রক হওয়াটা সম্ভব হয়। বেশ গভীর পর্যবেক্ষণ। আচ্ছা, এই যে আবেগ নিয়ন্ত্রণের অক্ষমতা বা নিজের ভেতরের জগৎ সম্পর্কে অসচেতনতা, এটা কি অনেক সময় আত্মমগ্নতার জন্ম দেয়? মানে আমরা এতটাই নিজেদের নিয়ে ব্যস্ত থাকি যে অন্যদের বুঝতে পারি না। এটাই কি দ্বিতীয় সূত্রের মূল কথা, নার্সিসিজমের নিয়ম? হ্যাঁ, একটা সংযোগ অবশ্যই আছে। দ্বিতীয় সূত্র বলছে আমরা সবাই কম বেশি নার্সিসিস্ট, আত্মকেন্দ্রিক। এটা আবার টিকে থাকার জন্যও জরুরি বটে, নিজের প্রয়োজন বা স্বার্থ দেখা। কিন্তু সমস্যাটা হয় যখন এই আত্মমগ্নতা একটা চরম পর্যায়ে চলে যায়। যখন আমরা অন্যের জগৎটা দেখতে বা বুঝতে পুরোপুরি ব্যর্থ হই, তখন আমরা শুধু নিজেদের অনুভূতি আর চাহিদাকেই গুরুত্ব দিই। অন্যের দৃষ্টিকোণ, তাদের কষ্ট বা আনন্দ, এগুলো আমাদের কাছে আর পৌঁছায় না। এর সমাধান গ্রিনের মতে সহানুভূতি বাড়ানো, এমপ্যাথি, অর্থাৎ নিজের মনোযোগটা সচেতনভাবে বাইরের দিকে, অন্যের দিকে চালিত করা। সহানুভূতি বা এমপ্যাথি শব্দটা আমরা প্রায়ই শুনি, কিন্তু বাস্তবে এটা কতটা অর্জন করা সম্ভব? বিশেষ করে যখন ধরুন কারো আচরণ আমাদের বিরক্তির কারণ হয় বা স্বার্থের সংঘাত দেখা দেয়, তখন কি অন্যের জায়গায় নিজেকে বসিয়ে ভাবাটা কঠিন হয়ে পড়ে না? কঠিন তো বটেই, কিন্তু অসম্ভব নয়।
দেখুন, সহানুভূতি মানে কিন্তু এই নয় যে অন্যের সব কাজের সাথে একমত হতে হবে বা তাকে ক্ষমা করে দিতে হবে। এর অর্থ হল তার পরিস্থিতি, তার সীমাবদ্ধতা, তার ভয় বা আকাঙ্ক্ষাগুলো এগুলো বোঝার চেষ্টা করা। কেন সে এমন আচরণ করছে, তার পেছনের সম্ভাব্য কারণ কি হতে পারে, এই প্রশ্নগুলো করা আর কি। রানী প্রথম এলিজাবেথের উদাহরণটা দেখুন না। তিনি ওই রকম বিভক্ত ইংল্যান্ডকে এক রাখতে পেরেছিলেন কারণ তিনি শুধু নিজের ক্ষমতা নিয়ে ভাবেননি। তিনি তার সভাসদ, এমনকি সাধারণ প্রজাদের দৃষ্টিকোণ থেকেও পরিস্থিতি বোঝার চেষ্টা করতেন। তাদের অনুভূতিগুলো বুঝতেন। হ্যাঁ, তাদের ভয়, আশা, নিরাপত্তাহীনতা এগুলো অনুভব করতে পারতেন বলেই তিনি সঠিক কৌশল নিতে পেরেছিলেন। সহানুভূতি আসলে একটা শক্তিশালী কৌশলগত হাতিয়ারও। এটা সম্পর্ক মজবুত করে এবং প্রভাব বিস্তার করতেও সাহায্য করে। এটা অবশ্য রাতারাতি আসে না, চর্চা করতে হয়। অন্যের দৃষ্টিকোণ বোঝারই চেষ্টা করতে গেলে তো তাদের আসল চেহারাটা দেখা দরকার। কিন্তু তৃতীয় সূত্র আবার বলছে মানুষ প্রায়ই একটা মুখোশ পরে থাকে, ভূমিকা পালনের নিয়ম। আমরা নাকি নিজেদের আসল অনুভূতি বা উদ্দেশ্য লুকিয়ে একটা সামাজিক অবয়ব তৈরি করি। তাহলে সহানুভূতি দেখাবো কার প্রতি? সেই মুখোশটার প্রতি নাকি আসল মানুষটার প্রতি? এটাই তো চ্যালেঞ্জ। ঠিক ধরেছেন। তৃতীয় সূত্র আমাদের শেখায় যে মানুষের বাহ্যিক আচরণ বা মুখের কথা সবসময় ভেতরের সত্যিটা প্রকাশ করে না। আমরা সবাই পরিস্থিতির প্রয়োজনে বিভিন্ন ভূমিকা পালন করি। কর্মক্ষেত্রে একরকম, বন্ধুদের সাথে আরেক রকম, পরিবারে আবার ভিন্ন। গ্রিন বলছেন আমাদের শিখতে হবে এই মুখোশ ভেদ করে মানুষের আসল উদ্দেশ্য বা আবেগ বোঝার চেষ্টা করতে। আর এর জন্য সবচেয়ে জরুরি হলো পর্যবেক্ষণের ক্ষমতা বাড়ানো। মানুষ যখন কথা বলে তার যে নন ভার্বাল কিউগুলো, যেমন চোখের চাহনি, শারীরিক ভঙ্গি, কণ্ঠস্বরের পরিবর্তন, এগুলো অনেক সময় মুখের কথার চেয়ে বেশি সত্যি বলে দেয়। ঠিক। আবার কারো কথা আর কাজের মধ্যে যদি অসামঞ্জস্য দেখেন, সেটাও একটা বড় ক্লু। শার্লক হোমসের মতো ডিটেকটিভ হতে বলছেন আর কি, ছোট ছোট ডিটেলস খেয়াল করা। কিন্তু এটা কি একটু বেশি সন্দেহের চোখে দেখা হয়ে গেল না? সবাই কি সবসময় মুখোশ পরেই থাকে নাকি? সন্দেহের চোখে দেখা ঠিক নয়, বরং বাস্তবতার চোখে দেখা বলতে পারেন। গ্রিনের মতে এটা মানুষের একটা স্বাভাবিক প্রবণতা। আমরা সামাজিক জীব, তাই সমাজে গ্রহণযোগ্যতা পেতে বা ধরুন সংঘাত এড়াতে অনেক সময় আমরা আমাদের আসল অনুভূতি প্রকাশ করি না। এটা সবসময় খারাপ উদ্দেশ্য নিয়ে করা হয় তা কিন্তু নয়। তবে যারা এই মুখোশ পরার খেলাটা বোঝে, তারা মানুষের আচরণ আরও ভালোভাবে বিশ্লেষণ করতে পারে এবং নিজেরাও প্রয়োজনে সঠিক ভূমিকাটা পালন করতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হল কারো বাহ্যিক আচরণ দেখেই চট করে কোনো সিদ্ধান্তে না পৌঁছে যাওয়া, বরং তার গভীরে দেখার চেষ্টা করা। পাশাপাশি এটাও বুঝতে হবে যে কখন নিজের উদ্দেশ্য বা অনুভূতি কিছুটা আড়াল করাটাও জরুরি হতে পারে, সামাজিক বা কৌশলগত কারণে। তার মানে পর্যবেক্ষণ আর বিচক্ষণতা দুটোই দরকার। আচ্ছা, এই যে মানুষ মুখোশ পরে বা তাৎক্ষণিক সুবিধা খোঁজে, এর সাথে কি ষষ্ঠ সূত্রের কোনো যোগসূত্র আছে? মানে স্বল্প দৃষ্টিতার নিয়ম? আমরা কি অনেক সময় ভবিষ্যতের কথা না ভেবে শুধু বর্তমানের লাভ বা কষ্ট এড়ানোর জন্য কাজ করি? খুবই প্রাসঙ্গিক সংযোগ। ষষ্ঠ সূত্র স্বল্পদৃষ্টিতার নিয়ম বলছে মানুষের একটা সহজাত প্রবণতা হল তাৎক্ষণিক ফলাফল বা পরিতৃপ্তির দিকে ঝোঁকা আর দীর্ঘমেয়াদী প্রভাবকে অগ্রাহ্য করা। এটা অনেকটা তৃতীয় সূত্রের মুখোশ পরার মতোই, বর্তমানকে সামাল দেওয়ার একটা চেষ্টা, কিন্তু ভবিষ্যৎ নিয়ে না ভেবে। আমরা প্রায়ই সেই কাজে আকৃষ্ট হই যা দ্রুত ফল দেয়, বা সেই নেতাকে অনুসরণ করি যিনি খুব তাড়াতাড়ি সবকিছু বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু ইতিহাস সাক্ষী আছে অনেক বড় বড় ভুল সিদ্ধান্ত এই স্বল্পদৃষ্টিতার কারণেই নেওয়া হয়েছে। যেমন কোনো উদাহরণ আছে কি এটার? কিউবান মিসাইল সংকটের সময়কার ঘটনাটা ভাবুন। আমেরিকান প্রশাসনের ভেতরে কিন্তু প্রচণ্ড চাপ ছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক ব্যবস্থা নেওয়ার। কিন্তু প্রেসিডেন্ট কেনেডি সেই চাপের মুখে নতি স্বীকার করেননি। তিনি দীর্ঘমেয়াদী পরিণতির কথা ভেবেছিলেন, একটা পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা। হ্যাঁ, সেটা তো ভাবার মতোই বিষয় ছিল। তাই তিনি ধৈর্য ধরেছিলেন, কূটনৈতিক সমাধানের পথ খুঁজেছিলেন। গ্রিন বলছেন এই কৌশলগত ধৈর্য মানে স্ট্র্যাটেজিক পেশেন্স এবং দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা অর্জন করা, এটা মানব প্রকৃতির বিরুদ্ধে গিয়ে লড়াই করার মতো। কিন্তু এটাই সাফল্যের চাবিকাঠি। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বা কোনো পথে নামার আগে তার সম্ভাব্য সুদূরপ্রসারের প্রভাবগুলো বিবেচনা করাটা অত্যন্ত জরুরি।
যারা খুব দ্রুত আর সহজ সমাধানের কথা বলে তাদের ব্যাপারে একটু সতর্ক হওয়া ভালো। দৈনন্দিন জীবনেও তো আমরা এর শিকার হই। যেমন ধরুন, স্বাস্থ্যের কথা না ভেবে ফাস্ট ফুড খাওয়া বা পড়াশোনা ফেলে রেখে সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো। সবই তো তাৎক্ষণিক আনন্দের লোভ, তাই না? এই দীর্ঘমেয়াদী দৃষ্টি অর্জন করতে হলে কি নিজের ভেতরের জগৎটাকে আরও ভালোভাবে বোঝা দরকার? বিশেষ করে সেই অংশগুলো যা আমরা এড়িয়ে চলি। এটা কি আমাদের নবম সূত্রের দিকে নিয়ে যায়, অবদমনের নিয়ম? একদম। নিজের বাইরের আচরণ বা সিদ্ধান্ত তখনই ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায় যখন ভেতরে চালিকা শক্তিগুলো সম্পর্কে ধারণা থাকে। নবম সূত্র অবদমনের নিয়ম বলছে আমাদের প্রত্যেকেরই একটা শ্যাডো সেলফ বা অন্ধকার দিক আছে। এটা হলো আমাদের সেই সব প্রবৃত্তি, আবেগ বা আকাঙ্ক্ষা যা আমরা সামাজিক বা নৈতিক কারণে অবদমন করি, নিজেদের বা অন্যদের কাছে স্বীকার করতে চাই না। যেমন অতিরিক্ত রাগ, হিংসা, লোভ, নিয়ন্ত্রণ করার ইচ্ছা বা ধরুন কোনো অস্বাভাবিক যৌন কামনা। গ্রিন বলছেন এই দিকটাকে অস্বীকার করলে বা চেপে রাখলে তা কিন্তু বিলীন হয়ে যায় না, বরং তা আমাদের অবচেতনে থেকে যায় এবং অপ্রত্যাশিতভাবে বেরিয়ে আসে। কিভাবে? হয়তো হঠাৎ করে রেগে যাওয়া বা কোনো অদ্ভুত আচরণ করা অথবা এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যা নিজের জন্যই ক্ষতিকর। রিচার্ড নিক্সনের উদাহরণ দেওয়া হয় এখানে, তার ভেতরের প্যারানয়া আর নিয়ন্ত্রণকামিতা যা তিনি হয়তো স্বীকার করতেন না, সেটাই নাকি ওয়াটারগেট কেলেঙ্কারির জন্ম দিয়েছিল আর তার পতন ডেকে এনেছিল। কিন্তু নিজের এই অন্ধকার দিকটার মুখোমুখি হওয়া, এটা কি ভীতিকর নয়? এটাকে স্বীকার করা মানে কি নিজেকে খারাপ ভাবা? ভীতিকর মনে হতে পারে ঠিকই, কিন্তু গ্রিনের মতে এটা আসলে শক্তির উৎসও হতে পারে। এই অবদমিত দিকগুলো সম্পর্কে সচেতন হওয়া এবং সেগুলোকে নিজের ব্যক্তিত্বের অংশ হিসেবে গ্রহণ করা, অস্বীকার না করে, এটা আমাদের আরও সম্পূর্ণ এবং শক্তিশালী করে তোলে। যখন আমরা জানি আমাদের দুর্বলতা বা অন্ধকার প্রবণতাগুলো কি, তখন সেগুলোকে নিয়ন্ত্রণ করা বা ধরুন গঠনমূলক পথে চালিত করা সম্ভব হয়। যেমন যদি কেউ জানে তার মধ্যে প্রচণ্ড নিয়ন্ত্রণকামিতা আছে, সে সচেতনভাবে তা প্রয়োগের সীমা ঠিক করতে পারে, যাতে তা অন্যদের জন্য ক্ষতিকর না হয়। এটা নিজেকে খারাপ ভাবা নয়, বরং নিজেকে আরও সততার সাথে জানা। আত্মপ্রতিফলন বা সেলফ রিফ্লেকশন এখানে খুব জরুরি একটা বিষয়। তার মানে নিজের সম্পূর্ণ সত্তাকে গ্রহণ করা। আচ্ছা, এই অন্ধকার দিকের মধ্যে কি ঈর্ষাও পড়ে? দশম সূত্র তো ঈর্ষার নিয়ম নিয়ে কথা বলছে। একে নাকি সবচেয়ে গোপন এবং ধ্বংসাত্মক আবেগগুলোর একটা বলা হয়। হ্যাঁ, ঈর্ষা অবশ্যই শ্যাডো সেলফের একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারে, কারণ এটা এমন একটা আবেগ যা আমরা সহজে স্বীকার করতে চাই না, এমনকি নিজের কাছেও। দশম সূত্র ঈর্ষার নিয়ম আমাদের এই লুকোনো কিন্তু শক্তিশালী আবেগটি সম্পর্কে সতর্ক করে। গ্রিন বলছেন ঈর্ষা প্রায়শই সরাসরি প্রকাশিত হয় না। কেউ হয়তো অন্যের সাফল্যকে সরাসরি হিংসা না করে ঘুরিয়ে সমালোচনা করবে, যেটাকে বলে ব্যাকহ্যান্ডেড কমপ্লিমেন্ট। ও আচ্ছা। বা ধরুন সূক্ষ্ম বিদ্রূপ করবে, সার্কাজম, অথবা সাহায্য করার ভান করে আসলে বাধা দেবে, মানে প্যাসিভ অ্যাগ্রেশন। অন্যের মধ্যে এই লক্ষণগুলো চেনা যেমন জরুরি, তেমনি নিজের ভেতরের ঈর্ষার অনুভূতি সম্পর্কেও সৎ থাকা প্রয়োজন। কিন্তু নিজের ঈর্ষা শনাক্ত করা তো আরও কঠিন। আমরা তো ভাবি আমরা অন্যের ভালো চাই। কিভাবে বুঝবো যে মনের গভীরে আসলে ঈর্ষা কাজ করছে? এটা সত্যিই কঠিন। একটা উপায় হতে পারে অন্যের সাফল্যে আপনার প্রথম প্রতিক্রিয়া কি হয় সেটা একটু লক্ষ্য করা। যদি কোনো কারণ ছাড়াই বিরক্তি বা অসন্তোষ জাগে, বা আপনি তার সাফল্যের পেছনে খুঁত খুঁজতে শুরু করেন, তাহলে সম্ভাবনা আছে যে ঈর্ষা কাজ করছে। গ্রিন পরামর্শ দিচ্ছেন এই অনুভূতিগুলো এলে সেগুলোকে দমন না করে বা অস্বীকার না করে বরং স্বীকার করে নেওয়া এবং বোঝার চেষ্টা করা যে কেন এমন লাগছে। হয়তো আপনার নিজের জীবনে কোনো অপূর্ণতা বা আকাঙ্ক্ষা এর কারণ। এই সচেতনতা আপনাকে ঈর্ষার বশে কোনো ক্ষতি করা থেকে বিরত রাখতে পারে। আর অন্যের ঈর্ষা থেকে বাঁচতে হলে নিজের সাফল্য নিয়ে অতিরিক্ত গর্ব না করা, বিনয়ী থাকা এবং অন্যের কৃতিত্ব দেওয়াটা সাহায্য করতে পারে। খুব সূক্ষ্ম মনস্তাত্ত্বিক চাল। এই যে এত নেতিবাচক আবেগ, অযৌক্তিকতা, আত্মমগ্নতা, ঈর্ষা, অন্ধকার দিক, এগুলো থেকে বেরিয়ে এসে একটা অর্থপূর্ণ জীবন যাপন করতে হলে কি একটা স্পষ্ট লক্ষ্যের প্রয়োজন? ১৩ নম্বর সূত্র তো লক্ষ্যহীনতার নিয়ম নিয়ে কথা বলছে। অবশ্যই। ১৩ নম্বর সূত্র লক্ষ্যহীনতার নিয়ম আমাদের জীবনের একটা দিশা বা উদ্দেশ্যের গুরুত্ব বোঝায়। গ্রিন এটাকে বলছেন লাইফ টাস্ক বা জীবনের মূল কাজ খুঁজে পাওয়া।
যখন আমাদের জীবনে একটা সুনির্দিষ্ট ও অর্থপূর্ণ লক্ষ্য থাকে তখন তা আমাদের মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করে, ছোটখাটো প্রলোভন বা বাধা থেকে শক্তি দেয় এবং কঠিন সময়েও এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। এই লক্ষ্যটা শুধু টাকা বা খ্যাতির মতো বাহ্যিক বিষয় নাও হতে পারে, বরং এমন কিছু যা আপনার ভেতরের গভীর আগ্রহ বা মূল্যবোধ থেকে আসে। লক্ষ্যহীন মানুষ খুব সহজে অন্যের দ্বারা প্রভাবিত হয়, ছোটখাটো বিষয়ে জড়িয়ে পড়ে এবং জীবনের মূল্যবান সময় নষ্ট করে। কিন্তু এই জীবনের কাজ খুঁজে পাওয়া কি সবার পক্ষে সম্ভব, বা এটা কি একটাই হতে হবে? গ্রিনের মতে প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো গভীর আগ্রহ বা শক্তির বীজ সুপ্ত থাকে, যা ছোটবেলা থেকেই হয়তো প্রকাশ পায়। সেটাকে খুঁজে বের করা এবং তার পেছনে লাগাটাই মূল কথা। এটা একটা নির্দিষ্ট পেশা বা কাজ নাও হতে পারে, বরং একটা সামগ্রিক দিক নির্দেশনা বা প্যাশন হতে পারে। যেমন কারো হয়তো জ্ঞান অন্বেষণ, কারো শিল্প সৃষ্টি, কারো অন্যদের সাহায্য করা। এই লক্ষ্য খুঁজে পেতে নিজের শৈশবের আগ্রহ, যেসব কাজে আপনি সহজেই মগ্ন হয়ে যান বা জীবনের যে অভিজ্ঞতাগুলো আপনাকে গভীরভাবে নাড়া দিয়েছে সেগুলোর দিকে ফিরে তাকাতে পারেন। এটা একটা যাত্রার মতো, মানে জার্নি। সময়ের সাথে সাথে স্পষ্ট হতে পারে, কিন্তু একটা দিক নির্দেশনা থাকাটা খুব জরুরি। জীবনের একটা নোঙর খুঁজে পাওয়ার মতো ব্যাপার, তাই না? কিন্তু এই লক্ষ্য ধরে এগিয়ে যাওয়ার পথে তো আরেকটা বড় বাধা আসে, সমাজের চাপ। ১৪ নম্বর সূত্র তো সঙ্গপ্রিয়তার নিয়ম নিয়ে কথা বলছে। আমরা নাকি একা হয়ে যাওয়ার ভয়ে দলের সাথে মিশে যেতে চাই, এমনকি সেটা ভুল হলেও। ঠিক তাই। ১৪ নম্বর সূত্র সঙ্ঘপ্রিয়তার নিয়ম আমাদের সামাজিক জীব হিসাবে টিকে থাকার একটা মৌলিক প্রবণতার কথা বলে। আমরা স্বভাবতই দলের অংশ হতে চাই, গৃহীত হতে চাই। এই একাত্মতার প্রয়োজনটা এতটাই শক্তিশালী যে অনেক সময় আমরা দলের মতামত বা আচরণ, এমনকি তা যদি আমাদের নিজের বিচারবুদ্ধি বা নৈতিকতার বিরুদ্ধেও যায়, তাও অনুসরণ করি। এটাকে বলা হয় গ্রুপ থিঙ্ক। এর সবচেয়ে বড় বিপদ হল এটা ব্যক্তিগত সৃজনশীলতা নষ্ট করে এবং নৈতিক অবক্ষয় ঘটাতে পারে। যখন সবাই একই সুরে কথা বলে তখন ভিন্নমত প্রকাশ করা কঠিন হয়ে যায়। মার্টিন লুথার কিং জুনিয়রের উদাহরণ দেওয়া হয়েছে এখানে, যিনি সমাজের প্রবল চাপের মুখেও বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। একা শুরু করেছিলেন, কিন্তু সবাই তো আর মার্টিন লুথার কিং নয়। সাধারণ মানুষের পক্ষে স্রোতের বিপরীতে যাওয়া কতটা সম্ভব? সম্পূর্ণ একা চলাও কি বাস্তবসম্মত? গ্রিন বলছেন না যে সবাইকে বিদ্রোহী হয়ে যেতে হবে বা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। তিনি বলছেন এই সামাজিক চাপের বিষয়ে সচেতন থাকতে হবে এবং নিজের চিন্তার স্বাধীনতা ও নৈতিক অবস্থান বজায় রাখার চেষ্টা করতে হবে। এর জন্য দরকার আত্মনির্ভরশীলতা এবং নিজের মূল্যবোধ সম্পর্কে স্পষ্ট ধারণা। মাঝে মাঝে সচেতনভাবে দল থেকে একটু দূরত্ব তৈরি করা, একা চিন্তা করা বা ভিন্ন মতের মানুষের সাথে মেশা, এগুলো আমাদের চিন্তাকে সতেজ রাখতে এবং গ্রুপের অন্ধ অনুসরণ থেকে বাঁচাতে সাহায্য করে। ভারসাম্যটাই আসল, মানে সমাজের অংশ হয়েও নিজের স্বকীয়তা ধরে রাখা। ভারসাম্য বজায় রাখা জীবনের প্রায় সব ক্ষেত্রেই এটা জরুরি মনে হচ্ছে। আচ্ছা, সবশেষে ১৮ নম্বর সূত্রটি নিয়ে একটু কথা বলি, মৃত্যু অস্বীকারের নিয়ম। এটা বেশ গভীর এবং কিছুটা অস্বস্তিকর বটে। বলা হচ্ছে আমরা নাকি মৃত্যু চিন্তা এড়িয়ে চলি, কিন্তু এটাই নাকি জীবনের অর্থ কমিয়ে দেয়। হ্যাঁ, এটা গ্রিনের বইয়ের শেষ এবং অন্যতম শক্তিশালী সূত্র। ১৮ নম্বর সূত্র মৃত্যু অস্বীকারের নিয়ম বলছে জীবনের সসীমতা বা মৃত্যুর অনিবার্যতার চিন্তা। এটা আমাদের বেশিরভাগেরই অস্বস্তির কারণ। তাই আমরা এই ভাবনাটা এড়িয়ে চলি, ব্যস্ত থাকি দৈনন্দিন জীবন নিয়ে। কিন্তু গ্রিনের মতে মৃত্যুর এই সচেতনতাই জীবনকে তার আসল অর্থ এবং গভীরতা দিতে পারে। যখন আমরা বুঝতে পারি যে আমাদের সময় সীমিত, তখন আমরা অধিকার ঠিক করতে শিখি, অপ্রয়োজনীয় বিষয় নিয়ে দুশ্চিন্তা করা কমিয়ে দিই এবং বর্তমান মুহূর্তকে আরও পূর্ণভাবে বাঁচার চেষ্টা করি। কিন্তু এটা কি একটু বিষণ্ণ বা হতাশাজনক চিন্তা নয়? মৃত্যুর কথা ভেবে কি জীবনের আনন্দ কমে যায় না? গ্রিন ঠিক উল্টোটা বলছেন। তার মতে মৃত্যুর মুখোমুখি হওয়াটা আমাদের জীবনের চালিকা শক্তি হতে পারে। এটা আমাদের ভয় পাওয়াতে পারে ঠিক, কিন্তু সেই ভয়টাই আমাদের সাহস যোগাতে পারে অর্থপূর্ণ কাজ করার, ঝুঁকি নেওয়ার, সম্পর্কগুলোকে গুরুত্ব দেওয়ার। ইতিহাস জুড়ে বহু শিল্পী, লেখক, বিজ্ঞানী তারা মৃত্যুকে তাদের কাজের প্রেরণা হিসেবে ব্যবহার করেছেন।
এটা আমাদের মনে করিয়ে দেয় এখানে থাকার সময়টা সীমিত, তাই একে হেলায় নষ্ট করা উচিত নয়। এই সচেতনতা জীবনকে আরও তীব্র, আরও অর্থপূর্ণ করে তোলে, বিষণ্ণ নয়। সত্যি ভাবনার বিষয়। তাহলে আজকের এই দীর্ঘ এবং বেশ গভীর আলোচনা থেকে মূল কি বিষয় আমরা মনে রাখতে পারি? আমার কাছে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আত্মসচেতনতার বিষয়টা। নিজের আবেগ, নিজের অন্ধকার দিক, নিজের প্রবণতাগুলো বোঝা, এটাই যেন সবকিছুর ভিত্তি। একদম। আত্মসচেতনতাই হল নিয়ন্ত্রণের প্রথম ধাপ। দ্বিতীয়ত, এটা বোঝা জরুরি যে মানুষ কিছু গভীর এবং প্রায়শই অযৌক্তিক মনস্তাত্ত্বিক শক্তি দ্বারা চালিত হয়। এই প্যাটার্নগুলো চিনতে পারলে আমরা নিজেদের এবং অন্যদের আচরণকে আরও ভালোভাবে বুঝতে পারি এবং তার সাথে মানিয়ে চলতে শিখি। আর তৃতীয়ত, সহানুভূতি, ধৈর্য, দীর্ঘমেয়াদী দৃষ্টি এবং গভীর পর্যবেক্ষণ। এগুলো শুধু ভালো গুণ নয়, এগুলো মানব সম্পর্ক এবং জীবনের কার্যকারিতার জন্য অপরিহার্য হাতিয়ার। এগুলো অর্জন করা সহজ নয়, মানছি, কিন্তু সম্ভব। ঠিক। আরও যোগ করতে চাই যে মানুষের বাহ্যিক আচরণ বা ওই যে মুখোশ, তার আড়ালে দেখার ক্ষমতা অর্জন করাটা সামাজিক বুদ্ধিমত্তার একটা জরুরি অংশ। আর সবশেষে, জীবনের একটা অর্থপূর্ণ লক্ষ্য বা উদ্দেশ্য খুঁজে পাওয়া। এটা আমাদের মনোযোগ, দৃঢ়তা এবং সামগ্রিক কল্যাণকে দারুণভাবে প্রভাবিত করে। রবার্ট গ্রিনের এই সূত্রগুলো আমাদের সেই পথ দেখায়। দ্য লজ অফ হিউম্যান নেচার সত্যি মানব প্রকৃতির এক জটিল মানচিত্র তুলে ধরে। এটা শুধু সাধারণ উপদেশের সংকলন নয়, বরং ইতিহাস, মনোবিজ্ঞান আর বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বোনা এক গভীর নির্দেশিকা। হ্যাঁ, এই সূত্রগুলো একদিকে যেমন নিজেদের বোঝার আয়না, তেমনি অন্যদের জটিলতা বোঝার চশমাও বটে। তবে একটা প্রশ্ন থেকেই যায়, যা নিয়ে হয়তো শ্রোতারা ভাবতে পারেন। মানুষের আচরণের এই গভীর প্যাটার্নগুলো জানার পর আমরা আমাদের প্রতিক্রিয়া ও আচরণের উপর ঠিক কতটা সচেতন নিয়ন্ত্রণ আনতে পারি? আর কোথায় বা সেই স্বতঃস্ফূর্ত, অপরিকল্পিত মানবিকতার জায়গা থাকে? এই নিয়ন্ত্রণ আর স্বতঃস্ফূর্ততার মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই কি মানব অস্তিত্বের অন্যতম বড় চ্যালেঞ্জ?